All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson, some typical phrases and sentences. কিছু বৈশিষ্ট্যপূর্ণ ফ্রেজ এবং সেন্টেন্স আছে যেগুলো দৈনন্দিন কথাবার্তায় বহুল ব্যবহৃত হয়। এগুলো বিশেষ অর্থবাহী, অর্থ না বুঝে প্রয়োগ করলে ভুল হওয়ার খুবই সম্ভাবনা। বিশেষ করে স্পোকেন ইংলিশে আগ্রহী যারা, তাদেরকে অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তাহলে শুরু করা যাক। এক্সাম্পল 1, আই অ্যাম টু গো। এটা একটা সিম্পল সেন্টেন্স। অ্যাম বিভার্ব, টু গো একটা প্রেজেন্ট ইনফিনিটিভ। মনে রাখতে হবে সাবজেক্টের পরে এরকম বিভার্ব থাকলে সেটা একটা অ্যারেঞ্জমেন্ট বোঝায়। আই অ্যাম টু গো এটার অর্থ হলো ইট ইজ অ্যারেঞ্জড দ্যাট আই শ্যাল গো, অর্থাৎ ঠিক হয়েছে যে আমি যাব। পুরো বাক্যটার বাংলা হচ্ছে আই অ্যাম টু গো, আমার যাবার কথা। তারপর আসছি পরেরটা, আই হ্যাভ টু গো। মনে রাখতে হবে এরকম প্রেজেন্ট ইনফিনিটিভের আগে যদি হ্যাভ ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব থাকে, তাহলে জানতে হবে ওই হ্যাভটা বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করা হয়। এখানে হ্যাভ মানে বাধ্য হওয়া। আই হ্যাভ টু গো, তাহলে পুরো বাক্যর মান হলো আমি যেতে বাধ্য হই। I am under obligation to go. Number 2, I was to go। এটাও একটা সিম্পল সেন্টেন্স। ওয়াজ এখানে ফাইনাইট ভার্ব, বি ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটাও একটা অ্যারেঞ্জমেন্ট বোঝাচ্ছে। I was to go, it means it was arranged that I shall go, অর্থাৎ ঠিক হয়েছিল যে আমি যাব। তারপর দ্বিতীয় বাক্য, আই ওয়াজ টু হ্যাভ গান। এতক্ষণ আমরা দেখছিলাম টু গো সব প্রেজেন্ট ইনফিনিটিভ ছিল। এবার আসছে টু হ্যাভ গান, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। মনে রাখতে হবে এরকম পারফেক্ট ইনফিনিটিভের আগে যদি বি ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে জানতে হবে এই বাক্যটার মধ্যে একটা নাবাচক অর্থ আছে। পুরো বাক্যটার মান হচ্ছে আমার যাবার কথা ছিল কিন্তু যাইনি। আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি মানে একটা নেগেটিভ অর্থ বহন করছে। পরের বাক্য, আই হ্যাড টু গো, এটা মানে হচ্ছে আমি যেতে বাধ্য হয়েছিলাম। হ্যাড হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, তাহলে হ্যাড মানে আমি, আই হ্যাড টু গো মানে আমি বাধ্য হয়েছিলাম যেতে। আই ওয়াজ obliged টু গো বা আই ওয়াজ কম্পেলড টু গো, আমি যেতে বাধ্য হয়েছিলাম। তাহলে এটা একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, কম্পালশন বোঝাচ্ছে, অব্লিগেশন বোঝাচ্ছে। এবার আসছে নাম্বার 3, অন এ ডে। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটার মান হচ্ছে, বাক্যটা হচ্ছে আই শ্যাল গো হোম অন মানডে, বার বোঝাচ্ছে। আমি সোমবার বাড়ি যাব। অন মানডে বলতে একটা দিন বোঝাচ্ছে, একটা বার বোঝাচ্ছে। বারের আগে অন প্রিপোজিশন দিতে হয়। তারপর হচ্ছে ইন এ ডে। ইন এ ডে মনে রাখতে হবে 24 ঘন্টা সময়কে বোঝায়, মানে 24 ঘন্টার মধ্যে। এক্সাম্পল, আই ক্যান ডু ইট ইন এ ডে। আমি এটা একদিনের মধ্যে করতে পারি। এখানে একদিনের মধ্যে বলতে 24 ঘন্টা বোঝাচ্ছে। 24 ঘন্টায় তো একটা দিন হয়, দিন এবং রাত মিলে 24 ঘন্টা। তাহলে আই ক্যান ডু ইট ইন এ ডে, এটার মানে হলো আমি 24 ঘন্টার মধ্যে এটা করতে পারি। তারপর আসছি ইন দি ডে।
এই ইন দি ডে মানে 24 ঘন্টার মধ্যে ওই দিনটাকে বোঝায়। 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত, তো ওই ইন দি ডে বলতে 12 ঘন্টা দিনকে বোঝায়। তাহলে এক্সাম্পল, আই শ্যাল ডু ইট ইন দি ডে মানে আমি দিনের বেলাতে এটা করব। আই শ্যাল ডু ইট ইন দি ডে। তাহলে ইন দি ডে বলতে দিন আর রাতের মধ্যে দিনকে বোঝাচ্ছে, দিনের বেলা আমি করব। আর ইন এ ডে বললে 24 ঘন্টা সময়কে বোঝায়, দিন এবং রাত দুটো অংশকেই বোঝায়। এবারে ফোর্থ এক্সাম্পল, বি ফর দি বেস্ট, ইট মিনস বি গুড ইন দি লং রান। অর্থাৎ এটার বাংলা হলো প্রথমে ভালো বলে মনে না হলেও শেষ পর্যন্ত ভালো হওয়া। এক্সাম্পল, দি ক্রিটিসিজম মে হার্ট ইউ, সমালোচনা তোমাকে আঘাত দিতে পারে, বাট পারহ্যাপস ইট ইজ ফর দি বেস্ট, কিন্তু সম্ভবত এটা শেষ পর্যন্ত ভালোই হবে। সেকেন্ড, বি ফর দি বেটার, এটার মানে হলো ভালো বলে প্রমাণিত হওয়া, প্রুভ টু বি অ্যান ইমপ্রুভমেন্ট। এক্সাম্পল, দি চেঞ্জ ওয়াজ ফর দি বেটার, পরিবর্তনটা ভালো বলে প্রমাণিত হয়েছিল। দি চেঞ্জ ওয়াজ ফর দি বেটার অর্থাৎ পরিবর্তনটা ভালো বলে প্রমাণিত হয়েছিল। তাহলে বি ফর দি বেটার মিন্স ভালো বলে প্রমাণিত হওয়া, তাহলে দি চেঞ্জ ওয়াজ ফর দি বেটার মিন্স ভালো বলে প্রমাণিত হয়েছিল পরিবর্তনটা। এবার আসছি এক্সাম্পল ফিফথ, অন দি রাইট। এই অন দি রাইট মিন্স ডান দিকে। তাই এক্সাম্পল দেওয়া হচ্ছে, হি স্যাট অন দি রাইট অফ মি, সে আমার ডান দিকে বসেছিল। পরে হচ্ছে ইন দি রাইট, ইট মিন্স কারেক্ট। তাহলে অন দি রাইট হচ্ছে ডান দিকে, কিন্তু ইন দি রাইট একটা প্রিপোজিশনের হেরফেরের জন্য মানে অর্থে চেঞ্জ হয়ে যাচ্ছে। ইন দি রাইট মিন্স কারেক্ট। এক্সাম্পল, আই অ্যাম ইন দি রাইট ইন দিস ম্যাটার, মানে এ ব্যাপারে আমি সঠিক কথাই বলেছি। আই অ্যাম ইন দি রাইট ইন দিস ম্যাটার, তাহলে ইন দি রাইট মিন্স কারেক্ট, মানে আমি সঠিক। এক্সাম্পল সিক্স, ইন ডিম্যান্ড। এই ইন ডিম্যান্ড কথার অর্থ হচ্ছে ডিম্যান্ডেড বাই পিপল, মানে জনসাধারণের মধ্যে চাহিদা আছে এমন, এটাই বোঝায়। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এক্সাম্পল দেওয়া হচ্ছে, হিজ নোভেলস আর মাচ ইন ডিম্যান্ড নাও, অর্থাৎ তার উপন্যাসগুলো জনসাধারণের মধ্যে এখন খুব চাহিদা আছে। আর অন ডিম্যান্ড মানে হচ্ছে চাহিদা মাত্র, চাওয়া মাত্র। ইংরেজিতে বলা যায় ফর দি আস্কিং। এক্সাম্পল, আই শ্যাল পে অফ ইয়োর মানি অন ডিম্যান্ড, অর্থাৎ চাওয়া মাত্র আমি তোমার টাকা দেব। তাহলে মনে রাখতে হবে, ইন ডিম্যান্ড মানে হচ্ছে ডিম্যান্ডেড বাই পিপল, মানে যার চাহিদা আছে জনসাধারণের কাছে, সেই অর্থে ইন ডিম্যান্ড বলা হয়। আর অন ডিম্যান্ড হচ্ছে চাওয়া মাত্র, ফর দি আস্কিং। এক্সাম্পল সেভেন, অন দি নর্থ মানে উত্তরে, অন ডিনোটস বর্ডার, অন এই প্রিপোজিশনকে সীমানাকে নির্দেশ করছে। তাই এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্য হিমালয়াজ আর অন দি নর্থ অফ ইন্ডিয়া, হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে, মানে হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে অবস্থান করছে, সীমানার মতো। হ্যাঁ, আর ইন দি নর্থ এটার মানেও কিন্তু উত্তরে। ইন ডিনোটস ইনসাইড, মানে ইনসাইড দি বর্ডার অর উইদিন, মানে সীমানার মধ্যে বোঝাতে উত্তরে অর্থে ইন দি নর্থ কথাটা ব্যবহার করা হয়।
এক্সাম্পল দেওয়া হয়েছে, দিল্লি ইজ ইন দি নর্থ অফ ইন্ডিয়া, দিল্লি ভারতের উত্তরে। ভারতের উত্তরে বটে, কিন্তু দিল্লি ভারতের মধ্যে। তারপর হচ্ছে টু দি নর্থ, এর মানেও উত্তর দিকে, তবে টু ডিনোটস আউটসাইড, তবে এটা ওই সীমানার বাইরের অবস্থানকে বোঝায়, টু দি নর্থ। এক্সাম্পল দেওয়া হচ্ছে, টিবেট ইজ টু দি নর্থ অফ ইন্ডিয়া, তিব্বত ভারতের উত্তরে। উত্তরে বলতে তিব্বত কিন্তু ভারতের মধ্যে নয়, তিব্বত ভারতের বাইরে। এটা নাও অকুপাইড বাই চায়না। এবার এক্সাম্পল 8, অ্যাট প্লে মিন্স আর প্লেয়িং। অ্যাট প্লে মানে এখানে খেলাতে রত অবস্থা বোঝায়। তাই এক্সাম্পল দেওয়া হয়েছে, দি চিলড্রেন আর অ্যাট প্লে, অর্থাৎ শিশুরা এখন খেলাতে রত। ইন প্লে নট সিরিয়াসলি মানে খেলার ছলে। এক্সাম্পল দেওয়া হচ্ছে, আই সেড দিস ইন প্লে, আমি এটা খেলার ছলে বলেছিলাম, হালকাভাবে বলেছিলাম, মানে ক্যাজুয়ালি বলেছিলাম, না ভাবনা চিন্তা করে বলেছিলাম। তাহলে ইন প্লে বলতে নট সিরিয়াসলি বা লাইটলি বা ক্যাজুয়ালি। এক্সাম্পল 9, আই অ্যাম অ্যাট ফল্ট। অ্যাট ফল্ট মিন্স পারপ্লেক্সড অর কনফিউজড, অথবা ফ্রেজের আকারে বলতে পারি অ্যাট এ লস, মানে বুদ্ধি হারিয়ে ফেলেছে এমন অবস্থাকে বলা হয় পারপ্লেক্সড বা কিং কর্তব্যবিমূঢ়, হতবুদ্ধি। তাহলে আই অ্যাম অ্যাট ফল্ট, আমি হতবুদ্ধি হয়ে পড়েছি। আই অ্যাম ইন ফল্ট মানে আমি দোষ করেছি। আই হ্যাভ ডান রং অ্যান্ড অ্যাম টু ব্লেম, অর্থাৎ আমি দোষ করেছি এবং এর জন্য দায়ী আমি। আই অ্যাম টু ব্লেম, আমি দায়ী। নাম্বার 10, আই শ্যাল ডু ইট অ্যাট নো টাইম, আমি এটা কখনো করব না। অ্যাট নো টাইম এটা হলো একটা ফ্রেজ, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর সিনোনিম হলো নেভার। তাহলে আমি কখনো এটা করব না, আই শ্যাল ডু ইট অ্যাট নো টাইম, বা অন্যভাবে বলা যায় আই শ্যাল নেভার ডু ইট। তাহলে অ্যাট নো টাইম মিন্স নেভার। তারপরের উদাহরণ, আই শ্যাল ডু ইট ইন নো টাইম। এই ইন নো টাইম মিন্স ইমিডিয়েটলি, বা বলতে পারি অনতি বিলম্বে, এখনই। তাহলে আই শ্যাল ডু ইট ইন নো টাইম, এই কথাটার অর্থ হলো আমি এখনই এটা করব, ফিউচার ইনডেফিনিট টেন্সে লেখা। তাহলে অ্যাট নো টাইম মিন্স ইমিডিয়েটলি বা অ্যাট ওয়ান্সও বলা যেতে পারে ফ্রেজের আকারে। 11, হি কেম অন টাইম, এটা মানে হচ্ছে সে ঠিক সময় এসেছিল। অন টাইম মিন্স অ্যাট দি শিডিউলড টাইম, মানে ঠিক যে সময়ে আসার কথা ছিল ঠিক সেই সময়ে আমি এসেছিলাম। অন টাইম বলতে ধরা যাক কেউ কারোর 11টার সময় আসার কথা, সে যদি এক্স্যাক্ট 11টার সময় আসে তখন ওই অন টাইম কথাটা বলতে হয়। তারপরে হি কেম ইন টাইম, এটার মানেও সে ঠিক সময় এসেছিল। তবে এখানে ওই ইন বলতে, ইন টাইম বলতে কারোর হয়তো 11টার সময় আসার কথা ছিল, 11টার একটু আগে যদি পৌঁছায় তাহলে ওই ইন টাইম কথাটা ব্যবহার করতে হয়। অন টাইম, ইন টাইম, এখন দুটোর মানে কিন্তু একই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু একটু স্লাইট ডিফারেন্স আছে। কারোর 11টার সময় আসার কথা হলে, কেউ যদি 11টায় আসে তখন বলতে হবে অন টাইম, আর 11টার একটু আগে এলে ওটা হবে ইন টাইম। ইন টাইম মিন্স বাই অর বিফোর দি টাইম ইন কোয়েশ্চেন। তারপরে কাম ওয়ান্স অ্যাট এ টাইম,
তাহলে এখানে অ্যাট এ টাইম মিন্স ইচ টাইম, মানে একেবারে। হি কেম হিয়ার অ্যাট টাইমস, সে এখানে মাঝে মাঝে আসে। তাহলে অ্যাট টাইমস মানে মাঝে মাঝে, যার ইংরেজি সিনোনিম হচ্ছে অকেশনালি। তাহলে অকেশনালি মানে মাঝে মাঝে, নাও অ্যান্ড দেন, অফ অ্যান্ড অন, এগুলো মানে মাঝে মাঝে। দি ট্রেন সেলডম রানস টু টাইম, এখানে টু টাইম মিন্স ইন কনফর্মিটি উইথ দি শিডিউল্ড টাইম, অর্থাৎ নির্ধারিত সময়ের সাথে সঙ্গতি রেখে বা নির্ধারিত সময় অনুসারে। প্রদত্ত বাক্যের মানেটা হলো দি ট্রেন সেলডম রানস টু টাইম, অর্থাৎ ট্রেন কদাচিৎ নির্ধারিত সময়ে চলে। এখানে সেলডম মিন্স প্রায় না, তার মধ্যে একটা নেগেটিভ সেন্স আছে। কদাচিৎ নির্ধারিত সময়ে চলে মানে প্রায় চলে না। বাংলা কদাচিতের মধ্যে একটা নার অর্থ আছে, মনে রাখতে হবে। নাম্বার 12, উই রিচড হোম ইন দি সেম টাইম, অর্থাৎ আমরা বাড়িতে একই সময়ে পৌঁছেছিলাম। ইন দি সেম টাইম মানে হচ্ছে একই সময়ে। ধরা যাক আমরা ঠিক 11টায় পৌঁছেছিলাম, একই সময়ে আমরা একই সময়ে বাড়িতে পৌঁছেছিলাম। এই একই সময় অর্থে ইন দি সেম টাইম কথাটা বলা হয়। আর উই টুক দি সেম পিরিয়ড অফ টাইম, অর্থাৎ আমরা এখানে কোনো কাজ করতে একটা ওই একই সময় নিয়েছিলাম, সে 6 আওয়ার্স, ধরা যাক 6 ঘন্টা সময় নিয়েছিলাম টু রিচ হোম, বাড়িতে পৌঁছাতে। তাহলে আমরা বাড়িতে পৌঁছাতে একই সময় নিয়েছিলাম, সে 6 আওয়ার্স, মানে ধরা যাক 6 ঘন্টা সময় নিয়েছিলাম। তাহলে সেম পিরিয়ড অফ টাইম বলতে একটা নির্দিষ্ট সময়কে বোঝায়। হ্যাঁ, উই রিচড হোম অ্যাট দি সেম টাইম, এখানে অ্যাট দি সেম টাইম মিন্স অ্যাট দি সেম মুমেন্ট, একই মুহূর্তে। তাহলে উই রিচড হোম অ্যাট দি সেম টাইম, আমরা একই মুহূর্তে বাড়ি পৌঁছেছিলাম। ধরা যাক 11টায়, 11টায় যেন বাড়ি পৌঁছেছিলাম। তাহলে একই সময় বোঝাতে ওই অ্যাট দি সেম টাইম ব্যবহার করা হয়। তাহলে আজ এই পর্যন্তই থাকলো।